হাই স্টুডেন্টস, আমরা ব্যালেন্স অফ পেমেন্টসের চ্যাপ্টার পড়ছিলাম। আর সেই চ্যাপ্টারে আমি বলছিলাম যে বোঝার জন্য আমরা গোটা চ্যাপ্টারটাকে 4টা ভাগে ভাগ করছি। একটা ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টস, নেট এরর্স অ্যান্ড ওমিশনস, আর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। আচ্ছা, এবার এই 4টা টপিকের মধ্যে আমরা পড়ছিলাম ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টস। আচ্ছা, এইটার হচ্ছে কি 3টে পার্ট আমাদের পড়ার কথা। একটা হচ্ছে কি যে ফরেন ইনভেস্টমেন্ট, 2 নম্বর টপিক হচ্ছে লোন, আর একটা হচ্ছে ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশনস। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্ট আর হচ্ছে কি যে লোন, এই দুটো টপিককে আমরা বাদ দিলাম কারণ এগুলো আমরা অলরেডি পড়েছি। রইল হচ্ছে কি ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশন। আচ্ছা, এই ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশন টপিকটা বোঝার জন্য আমাদের হচ্ছে দুটো টার্ম জানা দরকার। একটা হচ্ছে ব্যাংকিং অ্যাসেটস আর হচ্ছে ব্যাংকিং লায়াবিলিটিস। আচ্ছা, এবার প্রথমে আসা যাক হচ্ছে ব্যাংকিং অ্যাসেট। কি ব্যাংকিং অ্যাসেট কি? যা ওদের কাছে ক্যাপিটাল থাকে, যা পয়সা থাকে, যেটা কিনা ওরা লোন দিতে পারবে, যে লোন দিলে কিছু একটা ইনকাম করতে পারবে, সুদ হিসেবে ইনকাম করতে পারবে, এটা হচ্ছে তার অ্যাসেট। একটা ব্যাংকের যাই পয়সা থাকুক না কেন, যেটা খাটালে সে সুদ পেয়ে ইনকাম করতে পারবে, সেটা ধরা হচ্ছে কি অ্যাসেট। আচ্ছা, যেমন কি আমাদের অ্যাসেট কি হতে পারে? অ্যাসেট যদি দেখা গেল মানে কি যে ধরো স্টুডেন্ট, তোমার একটা দোকান আছে, তো সেটা তোমার অ্যাসেট, যে তুমি দোকানটাকে ভাড়া দিয়ে মাসে মাসে তুমি একটা ইনকাম করতে পারছো, এটা ধরা হচ্ছে কি মানে ঠিক একইভাবে ব্যাংকের যা ইনকাম সোর্স হতে পারে, যে উপাদান ব্যবহার করে ব্যাংকের যেটা কিনা ইনকাম করতে পারবে, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাসেট ধরা হয়। আর ব্যাংকিং লায়াবিলিটি কি? যে ধরো তুমি মনে করো কিছু টাকা তোমার কাছে 10,000 টাকা আছে, তুমি বাড়িতে না রেখে ভাবলে কি আমি ব্যাংকে রাখি, তাহলে সুরক্ষিত থাকবে। তো তুমি একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুললে, তার ফিস দিলে, অ্যানুয়াল চার্জেস দিলে, এবার তুমি টাকাটা সুরক্ষিতভাবে ব্যাংকের কাছে গচ্ছিত রাখলে। এটা হচ্ছে কি ব্যাংকের হচ্ছে লায়াবিলিটি, যে আমাকে কেউ আমার কাছে সুরক্ষিত রাখার জন্যে আমাকে পয়সা দিয়েছে, সেই কারণে আমি হচ্ছে কি তার সুরক্ষার দায়িত্ব, সেই পয়সার বা সম্পদের সুরক্ষার দায়িত্ব নিয়ে মানে কি যে আমি কমিটমেন্টে থাকলাম। তো এটা হচ্ছে কি ব্যাংকের লায়াবিলিটি। আচ্ছা, এবার আসি যে এই ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশন জিনিসটা কি। আচ্ছা, এই টার্মটা তখন প্রযোজ্য যদি কোনো একটা দেশের যে ইনকাম বৃদ্ধি পায়। কি করে ইনকাম বৃদ্ধি হতে পারে? তুমি বিদেশে চাকরি করতে গেছো বা কাজ করতে গেছো, তো সেখানে কিছু তুমি ইনকাম করেছো, সেটা তুমি ইন্ডিয়াতে ফেরত পাঠাচ্ছ অ্যাজ রেমিটেন্স হিসেবে। তো রেমিট করছো পয়সাগুলোকে, তো তাতে ইন্ডিয়ার জিডিপি বৃদ্ধি পেয়ে গেল। তো এটাকে বলা হয় হচ্ছে কি যে এই ধরনের ট্রানজ্যাকশনে যখন হচ্ছে কি যে কোনো একটা দেশের টোটাল টাকার পরিমাণ বা সম্পদের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, তখন হচ্ছে কি এই টার্ম ইউজ করা হয় ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশনস। আচ্ছা, অবশ্যই সেই সম্পদ মানে কি টাকার সাথে যদি আমরা তুলনা করি, সে নিশ্চয়ই ব্যাংকের মাধ্যমেই আমরা করব, কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই তার মাধ্যমেই করব। তো এটা ধরা হচ্ছে কি ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশন। আচ্ছা, আবার ধরে নাও তুমি হচ্ছে কি বিদেশে কোনো একটা XYZ কোনো একটা দেশের কোনো একটা জায়গাকে তুমি লিজ নিচ্ছ, মানে সে আমি এক্সট্রিম কেসে বললাম, আমি নিজেও জানি না যে বিদেশের কোনো জমি তুমি লিজ নিতে পারবে কি না, সে সেই দেশের রুলস অ্যান্ড রেগুলেশনস সেটা বলবে। সে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তো তুমি নিশ্চয়ই হচ্ছে সেই টাকাটা ব্যাংকের থ্রুতেই হচ্ছে মানে কি যে পেমেন্ট করবে কোনো একটা জায়গাকে নেওয়ার জন্য। তো এক্ষেত্রেও তো তুমি লিজ নিয়ে ব্যবসা করছো, কিছু পয়সা ইনকাম করছো, তোমার এসেট হচ্ছে বিদেশি কোনো একটা এসেট হচ্ছে। তো এ করে আমাদের মানে কি কোনো একটা দেশের মানে কি টোটাল জিডিপির পরিমাণ হ্রাস বৃদ্ধি হতেই পারে। তো এই সব জিনিসগুলো ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশনের সঙ্গে মানে সম্পর্কযুক্ত। আচ্ছা, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। ইট ইজ আ ট্রানজ্যাকশন অফ এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। কি বললাম আমি? যে ব্যাংকের যে এসেট, যেটা মূলধন ক্যাপিটাল, এবং লায়াবিলিটিস, যেটা তুমি যে এখানে ব্যাংকে যে পয়সাটা সুরক্ষিত করেছো, সেই লায়াবিলিটিটা কি বলছে? ইট ইজ আ ট্রানজ্যাকশন অফ এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। এক্সটার্নাল কথাটা ইনক্লুড করা আছে, তার মানে বিদেশের বাহ্যিক বা বিদেশি কোনো মানে কি যে বিদেশের সঙ্গে তুমি ফাইন্যান্সিয়াল এসেট এবং লায়াবিলিটিটা যে তুমি এক্সচেঞ্জে করছো, ট্রানজ্যাকশন করছো, এটাকে সেটা কি
কার? সেই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস কার? অফ কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড আদার কোঅপারেটিভ ব্যাংকস। কিছু কমার্শিয়াল ব্যাংক আছে এবং কোঅপারেটিভ ব্যাংক আছে যাদের থ্রুতে তুমি সেই ব্যাংকিং এসেট, তুমি যেটা পয়সাটা সুরক্ষিত রাখছো বা সেই ব্যাংকের নিজস্ব মূলধন হতে পারে, যার যেগুলো সেই সব ব্যাংকরা কী করলো, সেটা বিদেশের সঙ্গে বিনিময় করলো। তো এবার সব ব্যাংক হবে না, সব ব্যাংকের কিন্তু হচ্ছে থ্রুতে তুমি বিদেশে টাকা পাঠানো বা বিদেশ থেকে টাকা ইন্ডিয়াতে পাঠানো এসব কিন্তু চলবে না। সেই কোনো একটা ব্যাংক যদি বিদেশে টাকা সংগ্রহ করতে চায় বা বিদেশে টাকা পাঠাতে চায়, তবে সেটা আরবিআই এর পারমিশন দরকার পড়ে, বা ফরেন এক্সচেঞ্জের থ্রুতে তুমি মানে কি আদান প্রদান করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হচ্ছে প্রায়র পারমিশন দরকার পড়ে। আচ্ছা, তো ধরলাম কোনো একটা সেটা কোনো একটা বেসরকারি ব্যাংক হতে পারে বা এসবিআই হতে পারে বা যাই হোক না কেন, এই যে বিদেশের কোনো কোম্পানি বা কোনো গভর্নমেন্টের থ্রুতে পয়সা আদান প্রদান করার জন্য, বা তুমি প্রাইভেটভাবে তুমি বিদেশে গেলে সেখান থেকে পয়সা আদান প্রদান করার জন্য, মানে ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশন করার জন্য তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অনেক রকমের অ্যাকাউন্ট হতে পারে, তার মধ্যে আমি ইম্পর্টেন্ট চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি 3টে কথা বলছি। একটা হচ্ছে FCNRB অ্যাকাউন্ট, একটা হচ্ছে NRER অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কি NROR অ্যাকাউন্ট। আই রিপিট, ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশন হচ্ছে কি 3 রকমের অ্যাকাউন্টের, এই চাকরি পরীক্ষার জন্য সম্পর্কযুক্ত 3 রকমের অ্যাকাউন্ট আমাদের মনে খেয়াল করতে হবে, কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে FCNRB অ্যাকাউন্ট, একটা NRER অ্যাকাউন্ট, 3 নাম্বার হচ্ছে NROR অ্যাকাউন্ট। আচ্ছা, এই 3টে অ্যাকাউন্টের মধ্যে আমরা প্রথমটার ক্ষেত্রে আসি, ফরেন কারেন্সি নন রেসিডেন্সিয়াল ব্যাংক অ্যাকাউন্ট অথবা FCNRB অ্যাকাউন্ট। FCNR, ফরেন কারেন্সি নন রেসিডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, এই অ্যাকাউন্ট তুমি যদি খোলো, ধরলাম হচ্ছে কি কোনো একটু CBI মানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে তুমি গিয়ে বললে আমার এই অ্যাকাউন্টটা খুলতে হবে, তাহলে এই অ্যাকাউন্টটা কিসের জন্য দরকার? মনে করো তুমি ইন্ডিয়াতে তোমার 10,000 টাকা আছে, তুমি কোনো একটা CBI যে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে গিয়ে বললে আমি হচ্ছে কি এই টাকাটা আমি ইনভেস্ট করব, ফিক্সড ডিপোজিট করব, তো সেখানে সুদ কত পার্সেন্ট আছে? সে বললো 8% সুদ আছে। তুমি যদি টাকাটা রাখো, 100 টাকা রাখো, তাহলে সেই সুদ মানে কি প্রতি বছর তোমাকে 100 সুদ হিসেবে 8 টাকা করে তোমাকে রিটার্ন দেবে। কিন্তু এটাই যদি দেখা গেল তুমি কোনো বিদেশে মানে কি ইউএসএতে কোনো একটা মানে কি কোনো একটা ব্যাংক আছে, XYZ কোনো ব্যাংক আছে দেখা গেল, তো ওরা দিচ্ছে 9% সুদ, তো তোমার মনে হচ্ছে না আমি ওখানে ইনভেস্ট করি তাহলে ওখান থেকে আমি প্রফিট বেশি কামাতে পারবো, তখন সেখানে যদি ফিক্সড ডিপোজিট করতে হয়, আর এটার মেয়াদ হচ্ছে কি 1 থেকে 5 বছরের ম্যাচিউরিটি পর্যন্ত তুমি করতে পারবে, ফিক্সড ডিপোজিট করতে পারবে, তো এটার জন্য FCNRB অ্যাকাউন্ট খোলা দরকার। আচ্ছা, কারা কারা করতে পারবে? একটা হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, আর একটা হচ্ছে কি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। দুক্ষেত্রে একটা কি একটা হচ্ছে NRI আর হচ্ছে PIO। NRI মানে হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, আর PIO মানে হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। নন রেসিডেন্ট ইন্ডিয়ান মানে কি, যে কোনো একটা পার্সন তার মানে জন্ম ইন্ডিয়াতে সে হয়েছিল, ব্যবসা সূত্রে হোক বা যে কোনো কারণে হোক না কেন সে বিদেশে গেছে, তো ইনারা হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। আর PIO মানে কি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, বিদেশেই তার জন্ম, ওখানকার নাগরিক, তো এনারা হচ্ছে কি PIO। তো এই 2 রকমের হচ্ছে কি যে মানে কি যে পার্সনরা এই FCNRB অ্যাকাউন্ট খুলতে পারবে। আর মানে কি কত বছরের জন্য, মানে কি কিসের জন্য? এটা ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটের জন্য খুলতে পারবে। কত বছর ম্যাচুরিটি থাকবে? 1 থেকে 5 বছরের মধ্যে, রেঞ্জের মধ্যে থাকে সাধারণত। সে কোনো দেশ চাইলে, জার্মানি দেখা গেল ইন্ডিয়াকে 7 বছর ম্যাচুরিটি মানে কি ইয়ার দিয়ে দিল কোনো কারণে, সেই সে দেশ টু দেশ মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে। এবার আসি আমরা হচ্ছে NRER অ্যাকাউন্ট। এটা কিসের জন্য খুলবে? ধরো তুমি দুবাই গেছো চাকরি সূত্রে, তো সেখানে তুমি কি বলে কাজ টাজ করলে পয়সা টয়সা ইনকাম করছো, ইন্ডিয়াতে এবার পাঠাবে সেই পয়সাটা, তো কি করে পাঠাবে? তোমাকে তাহলে
NRER অ্যাকাউন্ট খুলতে হবে। আমি শুনেছি কানাড়া ব্যাংকে কিন্তু NRER অ্যাকাউন্ট খোলা যায়, বা PNB-তেও কিন্তু NRER অ্যাকাউন্ট খোলা যায়। তুমি বিদেশে চাকরি করতে গেছো, টাকা পাঠাবে, তো তার জন্য তোমাকে NRER অ্যাকাউন্ট খুলতে হবে। ডিরেক্ট SBI কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এই সব অ্যাকাউন্ট দিয়ে সাদা জেনারেল অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে টাকা ট্রানজ্যাকশন করা যাবে না। তার জন্য আমার কি লাগবে? NRER অ্যাকাউন্ট লাগবে। ঠিক একইভাবে বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য NROR অ্যাকাউন্ট বলে আরও একটা অ্যাকাউন্ট হয়, সেটাও তুমি খুলতে পারো চাইলে, কিন্তু এটা একটু পার্থক্য আছে। আচ্ছা, আমরা আগে বুঝি NRER অ্যাকাউন্টটা কী কাজে ব্যবহার হয়। ধরো তুমি মানে কি USA-তে গেছো পড়াশোনার সূত্রে, বা পোস্ট ডক্টরেট বা PhD করার জন্য গেছো, বা কোনো চাকরি করতে গেছো, টাকা তুমি পাঠাচ্ছ ডলারে, মাস শেষে $20 বা $30 বা $100 তুমি জমিয়েছো, সেটা ইন্ডিয়াতে পাঠাবে। এবার মানে NRER অ্যাকাউন্টের থ্রুতে তুমি ইন্ডিয়াতে টাকাটা মানে ডলারটা পাঠালে, এবার সেই টাকাটা তোলার মানে ডলারটাকে সেই মানে মানিটাকে তোলার জন্যে তার ইন্ডিয়াতে কোন কারেন্সি চলে? নিশ্চয়ই রুপি অ্যাকাউন্ট, রুপি চলে, রুপিতে চলে। তাহলে সে ডলারটাকে না তুলে সেই ডলারটাকে ভাঙালে যে পরিমাণ মানে রুপি হয়, সেই রুপি হিসেবে তুমি টাকাটা তুলতে পারলে। আচ্ছা, তুমি তো ওখানে আছো, বিদেশে আছো, তাহলে এখানে টাকাটা কারা তুলবে? তোমার ফ্যামিলি তুলবে নিশ্চয়ই। আচ্ছা, মানে কি NRER অ্যাকাউন্ট যদি কেউ করে, তবে সে মানে সে নিজে প্রেজেন্ট না থাকলেও তার ফ্যামিলি বা অন্য কেউ টাকাটা তুলতে পারবে। মানে নিশ্চয়ই হচ্ছে কি যে ATM কার্ড বা হচ্ছে কি পাস বই হোক, বা যে আধার কার্ড, যেভাবে আমরা দেখি ব্যাংকে থেকে টাকা তোলে, তো ফ্যামিলি মেম্বাররা তুলতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে NROR অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু তা নয়। NROR অ্যাকাউন্টে মানে তুমি বিদেশ থেকে টাকা পাঠিয়েছো, ইন্ডিয়াতে রুপিতে কনভার্ট হয়ে গেছে, এবার তুমি ছাড়া অন্য কেউ তুলতে পারবে না। এটার ক্ষেত্রে হচ্ছে কি NROR আর NRER অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। NRER অ্যাকাউন্টে কি তুমি ছাড়াও তোমার ফ্যামিলি তুলতে পারবে, এবং সেটা রুপিতে তুলতে পারবে। আচ্ছা, এবার আসে যে আর NROR ক্ষেত্রে কি তুমি ছাড়া কেউ তুলতে পারবে না, এবং সেটা রুপিতে। আচ্ছা, NRER অ্যাকাউন্টের হচ্ছে ফুল ফর্ম কি? নন রেসিডেন্ট এক্সটার্নাল রুপি অ্যাকাউন্ট। নন রেসিডেন্ট এক্সটার্নাল রুপি অ্যাকাউন্ট, NRER অ্যাকাউন্ট। আর NROR অ্যাকাউন্ট কি? নন রেসিডেন্ট অর্ডিনারি রুপি অ্যাকাউন্ট। তো আশা করি গোটা কনসেপ্টটা বোঝা গেছে। আমি আরেকবার একটু মানে রিভিশন করাচ্ছি। ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশনের মানে কি কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন কিনা কোনো একটি দেশের GDP বা টোটাল এসেটের পরিমাণ পরিবর্তন হয় যে ট্রানজ্যাকশনের মাধ্যমে, সেটাই হচ্ছে কি ব্যাংকিং ক্যাপিটাল ট্রানজ্যাকশন। এই টপিকের সঙ্গে সম্পর্কযুক্ত তিনটে অ্যাকাউন্ট হয়: FCNRB অ্যাকাউন্ট, NRER অ্যাকাউন্ট, NROR অ্যাকাউন্ট। আচ্ছা, FCNRB অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে? ফিক্সড ডিপোজিট করব, এটা রুপিতে নয়, এটা ইয়েন হতে পারে, ইউরো হতে পারে, কানাডিয়ান ডলার হতে পারে, অস্ট্রেলিয়ান ওদেরকে নিজস্ব কারেন্সি হতে পারে, US ডলার হতে পারে, বিভিন্ন রকম স্টার্লিং হতে পারে, পাউন্ড স্টার্লিং হতে পারে। তো যে দেশে আমি টাকাটা খাটাচ্ছি সেই দেশের কারেন্সিতে হতে পারে। কিন্তু যখন আমরা এটা কোনটার ক্ষেত্রে? এটা FCNRB অ্যাকাউন্ট কোন ক্ষেত্রে হবে? এটা ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটের ক্ষেত্রে। সেটা সাধারণত 1 থেকে 5 বছরের মানে ম্যাচুরিটি ইয়ার থাকে। আচ্ছা, আর বাকি রইল কি NRER অ্যাকাউন্ট আর NROR অ্যাকাউন্ট। দুটো ক্ষেত্রেই তুমি বিদেশে আছো, কাজকর্ম করছো, পয়সাপাতি পাঠাচ্ছ ইন্ডিয়াতে, তো সেই ক্ষেত্রে মানে কি টাকাটা তোলার জন্য ইন্ডিয়াতে রুপিতে টাকাটা তোলার জন্য তোমাকে হয় NRER অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা NROR অ্যাকাউন্ট খুলতে হবে। NRER অ্যাকাউন্টে তুমি ছাড়াও তোমার ফ্যামিলি পয়সাটা তুলতে পারবে, আবার NROR অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে কি তো শুধুমাত্র তুমিই তুলতে পারবে। তুমি বিদেশ থেকে আসো, তারপর এখান থেকে পয়সাটা তুলে নেবে। আশা করি আমি যতটা সম্ভব আমার সাধ্যের মধ্যে কনসেপ্টটাকে কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। তারপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই আমাকে জানাবে, কমেন্টে জানাতে পারো, অথবা ডিরেক্টলি আমাকে টেক্সটও করতে পারো। আর যদি
মনে হয় যে এটা এই ভিডিও দেখে ইউপিএসসির মতো কঠিন পরীক্ষাতে বা ডাব্লিউবিসিএসের মতো কঠিন পরীক্ষাতে কাজে আসতে পারে, তাহলে তোমার ভাই বোন বা হচ্ছে কি বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করতে পারো। আর যদি কোয়ালিটি খুবই ভালো থাকে তবে লাইক করতে পারো, এটা ম্যান্ডেটরি নয়, আমার লাইক না হলেও চলে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলে আলোচনা করব আরও বেশ কিছু টপিক। আজকে এই পর্যন্তই, বাই।